লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্তে ৪৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারি উপজেলার সীমান্ত এলাকায় ৩৩ জনকে পুশিনের চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি। বিজিবি জানায় হাতীবান্ধার বড়খাতা সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার ৬৫ বাড়ি এলাকায় ১০ জন এবং আদিতমারের দুর্গাপুর সীমান্তে আরও ১২ জনকে পুশিনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এদিকে পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্তে ১০ জনকে পুশিনের চেষ্টা করা হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ির সীমান্তের শূন্যরেখায় দুদিন ধরে অবস্থান করছেন নারী, শিশু সহ ২৮ জন। গতকাল ভোরে বিএসএফ এর পুশ ইন চেষ্টা সীমান্তে রুখে দেওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন তারা। ২৫ নাম্বার প্লেয়ারের কাছে অনুমানিক ৭ থেকে ৯ জন মানুষ পুশিং করার চেষ্টা করছে। এলাকাবাসী জানার মাধ্যমে আমরা বিজিবিকে খবর দেই। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বিএসএফ একটা সুযোগ পাইছে, যে সুযোগ পাওয়ার কারণে তারা পুশিং করে আমাদের এখানে প্রায় ১০ জন শিশু, বাচ্চা সহ, মহিলা সহ, পুরুষ সহ তাদেরকে পুশিং করে দেওয়া হয়। এ নিয়ে আরও তথ্য জানাতে লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং এখন সীমান্ত পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? দেখুন, গতকাল ভোর থেকেই লালমনিরহাটের ৩টি পয়েন্টে কিন্তু ৩৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করার চেষ্টা করে বিএসএফ। সেটি কিন্তু সাথে সাথেই কিন্তু বিজিবি সদস্যরা তারা কিন্তু সেটি প্রতিহত করে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট দিগলটারি এলাকায়। আপনি দেখছেন যে আমি একেবারেই সীমান্ত এলাকায় রয়েছি। যে ফ্ল্যাগ দেখা যাচ্ছে সেখানেই কিন্তু তারা কিন্তু পুশিনকৃত যারা আছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। এখানে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিএসএফ, বিজিবি। পাশাপাশি ওই ভারতের যে অভ্যন্তরে সেখানে কিন্তু বিএসএফ রয়েছেন এবং বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু সেখানে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছেন। আমি পতাকার পাশে যে দেখা যাচ্ছে সেখানে একটি শিশু রয়েছেন এবং বেশ ৪ থেকে ৫ জন কিন্তু এখানে ৫ জন এখানে রয়েছেন। তাদেরকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছে না বিজিবি। আর ওপাশ দিয়ে কিন্তু ভারতের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী যারা আছেন তারা কিন্তু সেখানে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে দিচ্ছেন না। সব মিলিয়ে এখানে কিন্তু যে ৫ জন আছেন, ৫ জন কিন্তু বেশ মানবতর জীবনযাপন করছেন। সেখানে দেখছি যে শিশু রয়েছেন, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর পক্ষ থেকেই কিন্তু পানি এবং কিছু খাবার দেওয়া হয়নি। সেখানে আমরা দেখছি যে বিজিবির সাথে আমরা কথা বলেছি। বিজিবি বলেছেন যে তারা ভারতের অভ্যন্তরে রয়েছেন, তারা আমাদের দেশের নাগরিক নয় এবং তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। সব মিলিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কথা হয়েছে, তবে কিন্তু সুরাহা হয়নি। আমাদেরকে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা যে তারা জোর দাবি জানিয়েছেন যে তাদের নাগরিক আছে, ভারতের নাগরিক আছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই কিন্তু তারা এখনো সেই খোলা আকাশের নিচেই অবস্থান করছেন। তো সব মিলে আমরা একটি গোপন সংবাদে যেমনটি জেনেছি যে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু বিজিবিকে কিন্তু ফ্ল্যাগ মিটিং এর জন্য বলা হয়েছে। সেটি কিছুক্ষণ পরে হাতীবান্ধার জাউরানী সীমান্তে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে হলে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু কি সুরাহা হয় সেই বিষয়টি কিন্তু জানা যাবে। তবে পতাকা বৈঠকের এখন পর্যন্ত কোনো সময় নির্ধারিত হয়নি, আমরা জানতে পারিনি। তবে পতাকা বৈঠকে মাহফুজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় দুদিন ধরে নারী, শিশু সহ ২৮ জন অবস্থান করছে। এই ব্যাপারে বিজিবি কি বলছে আর সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত স্থায়ীভাবে সমাধানের জন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? দেখুন, বিজিবি এবং বিএসএফ এর সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল, পতাকা বৈঠক, সেটি গতকাল বিকেলে, এবং গতকাল বিকেলে যখন ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়, সেখানে বিএসএফ স্বীকার করেছিল যে ২৮ জনকে তারা ঠেলে পাঠিয়েছে এবং তারা কাঁটাতারের বেড়া যে গেট রয়েছে সেই গেট দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছে এবং ওই সময় বিজিবি সদস্যরা তাদের ফিরিয়ে নেওয়ার জন্য বলে এবং বিষয়টি যাতে সুরাহা করা হয় সেই জন্য দাবি জানানো হয়। ওই সময় বিএসএফ কর্মকর্তারা জানিয়েছিলেন
যে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আসলে বিষয়টি সমাধান করবেন, কিন্তু এরই মধ্যে আমরা দীর্ঘ সময় পার হয়ে গেলেও আসলে বিএসএফের পক্ষ থেকে তেমন কোনো সাড়া মিলেনি, এমনটি আমাদেরকে জানিয়েছে বিজিবি কর্মকর্তারা। বিজিবি কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে রয়েছেন ভারত এবং বাংলাদেশের যে শূন্য রেখা, সেখানে আপনি জানেন যে 150 গজ বাংলাদেশে এবং 150 গজ ভারতীয় অংশে যে 28 জন রয়েছে। আপনাকে আরো একটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের ওপারে যে ভারতের মুর্শিদাবাদ রয়েছে, সেই মুর্শিদাবাদে আসলে বেশ কয়েকটি হোল্ডিং সেন্টার আসলে বেশ কয়েকটি হোল্ডিং সেন্টার করা হয়েছে, যে হোল্ডিং সেন্টারগুলোতে আসলে যারা ভারতের পশ্চিমবঙ্গের ভোট থেকে বাদ পড়েছেন তাদেরকে রাখা হয়েছে এবং বিজেপি কর্মকর্তারাও জানেন এবং তারা যেটি বলছেন যে যাদেরকে সেই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পার করা হতে পারে, এরকম একটি আশঙ্কা তারা করছিলেন এবং সে আশঙ্কা সত্যি হয়ে আসলে গতকালকে এই পুশিনের ঘটনাটি ঘটে এবং বিজিবির প্রতিরোধের মুখে সেটি ব্যর্থ হয়ে যায়। গতকালকে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে বিজিবির কর্মকর্তা রয়েছেন, এছাড়াও রাজশাহীর সেক্টর কমান্ডার রয়েছেন, তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং একেবারেই কড়া ভাষায় তারা বলেছেন যে সীমান্ত দিয়ে আসলে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ তারা করতে দিবেন না, অর্থাৎ এই যে 28 জন রয়েছে, এই 28 জনকে কোনোভাবেই বাংলাদেশ ভূখণ্ডে আসতে দেওয়া হবে না, এমনটি তারা জানিয়েছেন। আপনাকে আরও একটি বিষয় বলে রাখি, আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম যে 28 জন শূন্য রেখায় রয়েছে, নোম্যান্স ল্যান্ডে রয়েছে, তাদের আসলে কি অবস্থায় রয়েছে, তাদের খাদ্য সংকুলন আছে কিনা, তাদের কাছে পর্যাপ্ত খাবার আছে কিনা। বিজেপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গতকাল দুপুরে তারা আসলে বিএসএফকে অনুরোধ করেছিলেন এবং বিএসএফ তাদেরকে দুপুরে খাবার দিয়েছে, তারপরে আর তাদের কাছে খাবার পৌঁছেছে কিনা, তারা আসলে খাবার খেতে পেয়েছেন কিনা, এই ধরনের কোনো তথ্য বাংলাদেশের কারো কাছে অর্থাৎ বিজেপি সহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নেই। আপনি আরেক বিষয় বলে, চাঁপাইনবাবগঞ্জে যে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে, সেই সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেগুলোকে আসলে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে সেই ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোতে আসলে টহল বাড়ানো হয়েছে, স্থানীয় লোকজনকে নিয়ে বিজিবি সেখানে টহল জোরদার করেছে। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভাব্যতা সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে ক্যামেরা বসানোর পাশাপাশি সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ বিশেষজ্ঞদের। বন্দরনগরীতে দীর্ঘদিন ধরে মোড়ে মোড়ে সিগন্যাল বাতিগুলো অকেজো পড়ে আছে। হাতের ইশারা নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় চলতে হয় সড়কে। এছাড়া নিয়ম না মেনে পার্কিং, রাস্তা পারাপার, যাত্রী উঠানামা তো আছেই। এতে শহরে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে যানজট। প্রতিদিন কর্মঘণ্টার বড় একটি অংশ সড়কে আটকে থেকেই নষ্ট হয় নগরবাসীর। যানজট নিরসনে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ঢাকায় এআই ক্যামেরা ব্যবহারে যানবাহনের চাপ বিশ্লেষণ, সিগন্যাল নিয়ন্ত্রণ ও আইন লঙ্ঘন শনাক্তকরণে সফলতা পাওয়ায় সে অভিজ্ঞতা চট্টগ্রামেও কাজে লাগাতে চায় পুলিশ। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার জন্য আমরা এটা এখন ফিজিবিলিটির পর্যায়ে আছে। আমরা এটা সার্ভে করে আমরা যখন একটা রেজাল্ট পাবো তখন এটার আমরা কস্টিংটা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই সমস্যার সমাধান হবে না, পাশাপাশি সমন্বিত ট্রাফিক পরিকল্পনা ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও জরুরি। যথাযথ রোড ম্যানেজমেন্ট, আমি সড়কে কোন লেনে কোন গতির গাড়ি চলবে এটা যদি নির্ধারণ করতে না পারি, পথচারী কোথা দিয়ে যাবে, কোথা দিয়ে সড়ক অতিক্রম করবে, এই বিষয়গুলো যদি নির্ধারণ করতে না পারি তাহলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমি কোনো ফলাফল পাবো না। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগেও আসবে গতি। এতে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত হবে আরও স্বস্তিদায়ক। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতুর পশ্চিম পারে 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রচণ্ড গরমে দুর্ভোগে যাত্রী ও চালকরা। পুলিশ জানায়, সকালে যমুনা সেতুর ওপর ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গগামী
দক্ষিণবঙ্গ থেকে যানজট ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে ফিরতি পথে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের ঢল। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, ঢাকাগামী লেনে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? যানজট কি এখনো সেই আগের মতোই রয়েছে কিনা? যেহেতু সকালে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এখন সড়কের পরিস্থিতি কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার ঝাউল এলাকায়। এটা হচ্ছে যমুনা সেতু পশ্চিম পাড়ের যে সড়ক। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু 4 লেন রয়েছে, পাশাপাশি ওভারব্রিজ দুই পাশেই কিন্তু আপনার ওভারব্রিজ এবং নিচে যে অংশ আছে সেই অংশ দিয়ে কিন্তু ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। এবং আমরা সকালবেলা জেনেছি যে যমুনা সেতুর উপরে ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, যে বাসগুলো সরাতে সময় লেগেছিল। এই যে সময় লাগার কারণেই কিন্তু এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে একটি যানজটের সৃষ্টি, এবং এই যানজটটি কিন্তু যমুনা সেতুর টোল প্লাজা থেকে একদম সিরাজগঞ্জের নলকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট রয়েছে এবং এখানে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। পুলিশ যেটি জানিয়েছেন যে একবার যেটি আসলে যানজটের সৃষ্টি হয়েছিল, এখন কিন্তু যমুনা সেতুর যে ঢাকাগামী লেন সেই লেনটি পরিষ্কার আছে। কিন্তু এইখানে এই যমুনা সেতু এ পাশে 4 লেনের গাড়িগুলো এখান থেকে যে যখন সেতু টোল প্লাজা অতিক্রম করছে, তো সেতুর উপরে কিন্তু যে ডাবল লেন, সেই ডাবল লেনে কিন্তু আসলে এই এখন যে ঈদগামী মানুষ যে ভাবে গাড়ি থেকে ফিরছে সেই গাড়িগুলো আসলে ওখানে যেতে পারছে না, যে কারণে কিন্তু একটি ধীর গতি হচ্ছে এবং এই ধীর গতির কারণে কিন্তু এই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে একদিকে তীব্র রোদ ছিল সকাল থেকে, এখন আবার বৃষ্টি নেমেছে কিছুটা। এর মধ্যে কিন্তু ঢাকাগামী যাত্রী যারা অনেকে বাসে, ছাদে, অনেকে ট্রাকে, অনেকে পিকআপ ভ্যানে করে যাচ্ছে, অনেকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। আসলে আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে তারা কিন্তু সকাল থেকে দুর্ভোগ হয়েছে। এখনো কিন্তু আমরা দেখছি যে বেলা গড়িয়ে গেছে, কিন্তু মহাসড়কের এই যমুনা সেতু পশ্চিম পাড়ের যে 4 লেন রয়েছে সেই 4 লেনেই কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনের যানজট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ঝুঁকি মোকাবেলায় বাজেটের অন্তত 3% বরাদ্দের দাবি পরিবেশ গবেষকদের, কিন্তু বাস্তবে প্রতি বছরই এই খাতে বরাদ্দ মিলছে 1%-এরও কম। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার এবং বন্টন নিয়েও রয়েছে প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের সারিতে। এখানে প্রতি বছরই বাড়ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা। বছরের বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় থাকছে ঢাকা। বায়ু দূষণের কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ সহ বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এতে দেশের গড় আয়ু কমছে প্রায় 5.5 বছর। বিশ্বব্যাংকের তথ্য মতে পরিবেশ দূষণে বাংলাদেশের জিডিপির প্রায় 17.6% ক্ষতি হচ্ছে, অথচ বরাদ্দ থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটের ঘাটতি হয় বা যে বাজেট বেশি দরকার হয়, যদি পরিবেশ দূষণ কমানো যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাপটা
অনেকটুকু কমে যেত। যতটুকু বাজেট দেওয়া হয় ততটুকু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আর ব্যবহার করার জন্য যে লোকবল দরকার সেই লোকবলও থাকে না। আবার লোকবল না থাকার কারণে বাজেট কতটুকু প্রয়োজন সেটিও আবার আমরা ক্যালকুলেট করতে পারি না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য গত বছর বরাদ্দ ছিল 2,144 কোটি টাকা। এর আগের বছর বরাদ্দ দেয়া হয় 2,131 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বরাদ্দ দেয়া হয় 1,639 কোটি টাকা। তবে পরিবেশ গবেষক ও আন্দোলনকারীদের মতে সংকট মোকাবেলায় বাজেটের 3 ভাগ বরাদ্দের প্রয়োজন। খাল খনন করা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি নদীকে যদি দখল করতে দেন তাহলে এই খাল খনন করে তো কোনো লাভ নেই। এই জন্যে আপনার ওভারঅল চিন্তার মধ্যে পরিবেশ সংরক্ষণটা আসলে আছে কিনা, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য বা কর্মসূচি, এটা নির্ভর করবে বাজেটে আপনি কি রকম গুরুত্ব দিলেন পরিবেশ খাতকে তার উপরে। এর জন্য আমি তো মনে করি 3%-এর বেশি বরাদ্দ পরিবেশ খাতে থাকা দরকার। গবেষকেরা বলছেন, পরিবেশ বাজেট শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি নির্মল বায়ু, নিরাপদ জীবন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের ফলে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি হুমকির মুখে। প্রশাসনের অভিযান, মামলা ও জরিমানার পরও থামছে না পাহাড় কাটা। এতে ধ্বংসের মুখে পাহাড়ের বনভূমি ও জীববৈচিত্র্য। পাহাড় কাটা বন্ধের পাশাপাশি প্রাকৃতিক বন সৃজনের দাবি পরিবেশ কর্মীদের। ভৌগোলিক বৈচিত্র্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। তবে নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে এই অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি। গত 4 মাসে খাগড়াছড়ি, মানিকছড়িতে কেবল 8টি পাহাড় কাটা হয়েছে। দীঘিনালা, মহালছড়ি ও সদর উপজেলাতেও একের পর এক পাহাড় কেটে সাবার করা হচ্ছে। সেই সাথে এক ফসলি কাসাবা, কচুমুখী সহ কন্দজাতীয় ফসলের আবাদ করায় বাড়ছে পাহাড়ের মাটি ক্ষয়। পুরো মাটিটাকে কোদাল দিয়ে কুপিয়ে সেই মাটি ঝুরঝুরে করে সেখানে কাসাবা, কচুর ছড়া, আনারস এই ধরনের বিভিন্ন এক ফসলি চাষাবাদ হয়। যার পরে কি হয়, বর্ষা যখন আসে সেই টপ সয়েলটা, গুরুত্বপূর্ণ টপ সয়েলটা পানির সাথে ধুয়ে যায় ছড়ায়, ছড়া নষ্ট হয়, এতে বিল নষ্ট হয়, খাল নষ্ট হয়। পরিবেশ সুরক্ষার জন্য এখানকার যে প্রাকৃতিক বন সেটাকে রক্ষা করতে হবে এবং প্রাকৃতিক বন পুনরুদ্ধারের জন্য দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতে হবে এবং এখানকার জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারলে পরিবেশ সুরক্ষিত থাকবে। পাহাড় কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ ও প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের নীতিমালা রয়েছে, সরকারের নির্দেশনা রয়েছে, সেগুলো আবশ্যিকভাবে পরিপালন করা হবে এবং যারা অন্যায়কারী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সচেতনতা সৃষ্টির বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এছাড়াও আমরা এই বর্ষা মৌসুমে আমরা পরিবেশ রক্ষায় প্রচুর পরিমাণ চারা আমরা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। দেশের পাহাড়ি বনের প্রায় 90% এবং জীববৈচিত্র্যের 80% পার্বত্য চট্টগ্রামের 3 জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ভূমিকম্পে জিয়া স্মৃতি জাদুঘরের যেসব ক্ষয়ক্ষতি হয়েছিল তা দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা হবে। সংস্কার কাজ শেষে পরবর্তী প্রজন্মের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী নগরের আলমাস মোড়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন মুক্তি ইনডোর কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন করেন। জিয়া স্মৃতি কমপ্লেক্স যেটা ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল, সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে এবং এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছুবল। ইনশাল্লাহ ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব। কোরবানির ঈদের পর কমেছে সবজি, মুরগি ও ডিমের দাম। বিক্রেতাদের দাবি, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে। চট্টগ্রামে গত সপ্তাহের চেয়ে বেশিরভাগ সবজির দাম কমেছে 10 টাকা পর্যন্ত। কেজিতে 30 টাকা কমে এখন দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকায়, 400 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায় এবং
10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। কমেছে ডিমের দামও। রাজশাহীর কাঁচা বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, তবে ঊর্ধ্বমুখী আদার বাজার। খুলনার বাজারে গত সপ্তাহের চেয়ে সবজির দাম কেজিতে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। বরিশালে কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া সোনালী মুরগি 280 ও লেয়ার মুরগি 380 টাকা দরে বিক্রি হচ্ছে। এভরিথিং সব কমে আছে। আলুর বাজারটা একটু বেশি মনে হচ্ছে, সেটা হলো 26 টাকা থেকে 22 টাকা পর্যন্ত। ঈদের পরে সবজির দাম প্রত্যেকটাই কমতিছে, মানে এক সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 10, 15, 20 টাকা পর্যন্ত কমে গেছে। চলছে আমের মৌসুম, তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা দাম নিয়ে হতাশ। ঈদের ছুটিতে মোকামে ক্রেতা কম থাকা এবং গত বছরের তুলনায় দাম কম থাকায় লোকসানের চিন্তায় চাষিরা। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীতে সবদিকে শুধু আম আর আম। জেলার বৃহৎ আমের বাজার বানেশ্বরে ব্যস্ততার যেন শেষ নেই চাষি ও ব্যবসায়ীদের। বাজার দখলে রেখেছে সুস্বাদু হিমসাগর, ন্যাংরা, আম্রপালি ও লক্ষণভোগ। তবে হাসি নেই বাগান মালিক ও বিক্রেতাদের মুখে। ঈদের পর সরবরাহ বেড়ে যাওয়া ও পাইকার না আসায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানান তারা। এবার আমের দাম তুলনামূলক খুবই কম, মানে 1500-1600 টাকা, প্রায় অনেক ঘাটতি পড়ছে আমে, আমাদের লস হচ্ছে এবার। ঈদের পর থেকে বাইরে পার্টি কম আমাদের এখানে বর্তমান, ব্যবসা একটু নর্মাল এবছর। তবে লোকসানের কথা মানতে নারাজ কৃষি বিভাগ। তাদের মতে এ দামেই লাভের মুখ দেখা যাবে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলেও দামের খুব একটা ভেরিয়েশন হবে বলে মনে হয় না আর কি। লোকসানের বিষয়টা তো সাধারণত আমরা চিন্তা করি না, যে লোকসান তো সাধারণত হয় না। চাঁপাইনবাবগঞ্জে দেশের বৃহত্তম আমের বাজার কানসাটে পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। দাম নিয়েও অসন্তোষ চাষিরা। খিরসাপাত 2000 থেকে 2200 টাকা এবং গোপালভোগ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2000 টাকা মন। আমের দাম আপনার সেরকম নাই, কারণ কাস্টমার কম, ঈদের পর লোকজন নামেনি। গতবার 2500-2600 টাকা খিরসাপাত শুরু হয়েছে, এবার 2000, 1800, 2200 এর মধ্যেই পাওয়া যাচ্ছে। এবছর রাজশাহীতে 2,43,995 মেট্রিক টন এবং চাঁপাইনবাবগঞ্জে 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুর চামড়ার মোকাম যশোরের রাজারহাটে এবার আশানুরূপ চামড়া ওঠেনি। কাঙ্ক্ষিত দাম না পাওয়া এবং ট্যানারি মালিক ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে প্রান্তিক ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন। চাহিদার তুলনায় হাটে চামড়ার সরবরাহ অনেক কম। অনেক ব্যবসায়ী আগের তুলনায় অর্ধেকেরও কম চামড়া হাটে এনেছেন। ব্যবসায়ীরা বলছেন, লবণ দেওয়ার পর চামড়া প্রক্রিয়াজাত হতে কিছুটা সময় লাগে। এছাড়া দাম না ওঠায় অনেকে চামড়া আনেননি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী হাটগুলোতে বেচা কেনা কিছুটা বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশা করছেন। এদিকে মঙ্গলবারের হাটেও চামড়ার ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ ছিল মৌসুমি বিক্রেতাদের। এই মৌসুমে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও 2 হাট মিলে 15,000 পশুর চামড়াও সংগ্রহ করা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নেত্রকোনার হাওড় অঞ্চলে 1 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। আগামী 28 জুন পর্যন্ত জেলার 8টি উপজেলার 64টি হাওরে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে আগামী মৌসুমে প্রায় 444 কোটি টাকার বাড়তি মাছ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানালেও কর্মহীন এই সময়ে সরকারের প্রণোদনার দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। মৎস্য বিভাগ জানায়, নেত্রকোনার 43,000 হেক্টরের বেশি হাওর জলাভূমির ওপর প্রায় 42,000 জেলের জীবিকা নির্ভরশীল। 1 মাসের এই নিষেধাজ্ঞায় মাছের উৎপাদন 40% বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে, যার সফল করতে হাওর পারে মাইকিং, উঠান বৈঠক ও নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।